শুভ সন্ধ্যা। সাফল্য বাংলা, বাংলাকে ভালোবেসে, বাংলা ভাষাকে ভালোবেসে ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত। আমি প্রদীপ চ্যাটার্জি, কাকিনাড়া। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা ক্লাসের মধ্যশিক্ষা পর্ষদের যে সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা ভিডিওই আমি আপলোড করব তোমাদের সুবিধার্থে। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে। সাফল্য বাংলা, বাংলাকে ভালোবেসে, বাংলা ভাষাকে ভালোবেসে। আজকে আমরা এই নবম শ্রেণীর যে কবিতাটা পড়াবো, প্রথম কবিতার নাম কলিঙ্গদেশী ঝড় বৃষ্টি। এটা পড়ানোর আগে আমি আমার ইউটিউব চ্যানেল খোলার জন্যে আমাকে যে ইন্সপায়ার করেছে তাকে অসংখ্য ধন্যবাদ জানাবো এবং তার শ্রীবৃদ্ধি কামনা করি যে সেই যেন জীবনে অনেক বড় হয়। অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে আমি অকুণ্ঠ আশীর্বাদ করলাম তাকে। নবম শ্রেণীর প্রথম যে পাঠ্য কলিঙ্গদেশী ঝড় বৃষ্টি, সেই কলিঙ্গদেশী ঝড় বৃষ্টি কবিতাটা মধ্যযুগীয় মঙ্গল কাব্যধারার চণ্ডীমঙ্গল কাব্যের অন্তর্গত। এই চণ্ডীমঙ্গল কাব্যের আরও একটি নাম আছে, তার নাম অভয়ামঙ্গল, আর একটা নাম হলো অম্বিকা মঙ্গল। যেটাই চণ্ডীমঙ্গল, সেটাই অভয়মঙ্গল, সেটাই অম্বিকা মঙ্গল। এই অভয়মঙ্গল বা অম্বিকা মঙ্গল কাব্যের অন্তর্গত, এই অভয়মঙ্গল বা অম্বিকা মঙ্গল কাব্যের অন্তর্গত কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি আরম্ভ। নামটা ছিল কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি আরম্ভ, কিন্তু সংকলকরা এই নামটা পরিবর্তন করে রেখেছেন কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি। তাই কলিঙ্গদেশ অ্যাকচুয়াল কি, তার আগে বলবো কবিতাটা যিনি রচনা করেছেন তিনি মধ্যযুগীয় মঙ্গল কাব্যধারার শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তী, যার উপাধি ছিল কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী, যিনি ষোড়শ শতাব্দীর কবি ছিলেন। ষোড়শ শতাব্দী মানে হচ্ছে 1500 খ্রিস্টাব্দ। যত শতাব্দ হবে খ্রিস্টাব্দ তার থেকে 100 বছর কম ধরে আমাকে নিতে। তাহলে অভয়মঙ্গল বা অম্বিকা মঙ্গল বা চণ্ডীমঙ্গল মূল কাব্যের অন্তর্গত। তোমরা অভয়মঙ্গলটাই বলবে, অভয়মঙ্গলটাই সব স্কুলে রাইট দেবে। অভয়মঙ্গল বা অম্বিকা মঙ্গল কাব্যের অন্তর্গত কলিঙ্গদেশী ঝড় বৃষ্টি। এটা চণ্ডীমঙ্গল কাব্যের দুটো খণ্ড, একটা দেবখণ্ড, একটা নরখণ্ড। নরখণ্ডের দুটো ভাগ, একটা আখেটিক খণ্ড, একটা বণিক খণ্ড। একটা আখেটিক খণ্ড বিষয় ছিল কালকেতু এবং ফুল্লরার কাহিনী, আর বণিক খণ্ডের কাহিনী ছিল ধনপতি সওদাগর ও তার দুই স্ত্রী খুল্লনা ও লহনার কাহিনী। আমাদের আলোচ্য কবিতাটি চণ্ডীমঙ্গল কাব্যের বা অভয়মঙ্গল কাব্যের বা অম্বিকা মঙ্গল কাব্যের আখেটিক খণ্ড থেকে নেওয়া হয়েছে। আখেটিক শব্দের অর্থ কি তোমরা যদি জানো তাহলে তোমাদের ব্যাপারটা আরো ইজি হবে। আখেটিক শব্দের অর্থ হলো বেদ। আখেটিক শব্দের অর্থ বেদ। তাহলে মধ্যযুগীয় মঙ্গল কাব্যধারার শ্রেষ্ঠ কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী, অনেকে মুকুন্দ চক্রবর্তীও বলে, তোমাদের টেক্সট বইতে হয়তো মুকুন্দ চক্রবর্তী লেখা আছে। মুকুন্দ চক্রবর্তীর লেখা অভয়মঙ্গল বা অম্বিকা মঙ্গল কাব্যের অন্তর্গত, অভয়মঙ্গল বা অম্বিকা মঙ্গল কাব্যের অন্তর্গত কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি। চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ডের অন্তর্গত। কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী কোন শতাব্দীর কবি? না, ষোড়শ শতাব্দীর কবি। আর এই কবিতাটা মূল কাব্যে কি নাম ছিল? কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি আরম্ভ।
যেটা সংকলকরা নাম বদলে রেখেছেন কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। চলো এবার আমরা কবিতাটা পড়ে নিই। তাহলে আমরা আমাদের পড়া শুরু করছি। পড়ার নাম নবম শ্রেণীর প্রথম কবিতা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। দেখো, এই কবিতার প্রথমেই লেখা আছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। তা তুমি বইয়ের মধ্যে নোট করবে যে মূল কাব্যের নাম অভয়মঙ্গল বা অম্বিকা মঙ্গল। পাশে লিখবে আখেটিক খণ্ড। অভয়মঙ্গল বা অম্বিকা মঙ্গল, পাশে কি লিখবে আখেটিক খণ্ড। আর আখেটিক শব্দের অর্থ মনে রাখবে ব্যাদ। এগুলো নোট করবে, এগুলো নোট করলে তোমার এমসিকিউ কোশ্চেন উত্তর দিতে সুবিধা হবে। আর তার নিচে লেখা আছে মুকুন্দ চক্রবর্তী। তুমি এই মুকুন্দ চক্রবর্তীর পাশে লিখে নাও কবি কঙ্কন, তার উপাধি ছিল কবি কঙ্কন। কঙ্কন শব্দের তো অলঙ্কার, কবিদের মধ্যে তিনি অলঙ্কার, তাই কবি কঙ্কন। আবার আর একটা মত দেয় যে আগে তখনকার দিনের মধ্যযুগীয় কবিরা হাতে অলঙ্কার করে কবিতা রচনা করতেন, কিন্তু এই মতামতটা গ্রাহ্য নয়। তোমরা কবিদের মধ্যে অলঙ্কার, কবি কঙ্কন এই মতামতটাকেই নেবে। আর এটার অ্যাকচুয়াল নাম ছিল কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি আরম্ভ। আমাদের সংকলকরা নাম দিয়েছেন কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। দেখো লেখা আছে, আগে জানতে হবে কলিঙ্গ কি। কলিঙ্গ কোন দেশ? বর্তমানে ওড়িশার বেশিরভাগ অংশ, অন্ধ্রপ্রদেশের উত্তরাংশ, মধ্যপ্রদেশের কিছু অংশ। ওড়িশার বেশিরভাগ অংশ, অন্ধ্রপ্রদেশের উত্তরাংশ এবং মধ্যপ্রদেশের কিছু অংশ হচ্ছে কলিঙ্গ দেশ। এই কাব্যের কবিতা পড়ার আগে তোমাদের একটা কাহিনী পড়তে হবে যে কেন দেবীচণ্ডী কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি আনলেন। দেবীচণ্ডী কেন কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি আনলেন? কবিতা তো সামান্য, কবিতা পড়তে আর কতক্ষণ টাইম লাগবে। এর পিছনের কথাগুলো যদি তুমি না জানো তাহলে তুমি কখনো উত্তর করতে পারবে না। আমরা মধ্যযুগীয় চণ্ডীমঙ্গল কাব্যধারায় দেখতে পাই, চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ডে, আখেটিক শব্দের অর্থ বেদ। আর মধ্যযুগীয় যে মঙ্গল কাব্য, প্রত্যেকটা মঙ্গল কাব্যের একটাই লক্ষ্য। মঙ্গল কাব্যের যে তিনটে দেবদেবী, একটা হচ্ছে মনসা মঙ্গলে দেবী মনসা, চণ্ডী মঙ্গলে দেবী চণ্ডী এবং ধর্মমঙ্গল কাব্য যে ধর্ম ঠাকুর, এনাদের একটাই উদ্দেশ্য যে মর্তে নিজেদের পুজো প্রচার করা। এনাদের একটাই লক্ষ্য কি না, এনাদের একটাই লক্ষ্য মর্তে নিজেদের পুজো প্রচার করা, মর্তে নিজেদের পুজো প্রচার করা। তা দেবী চণ্ডীর একই উদ্দেশ্য মর্তে নিজেদের পুজো প্রচার করা। তা তিনি তখন কি করলেন? তিনি স্বর্গের দেবরাজ ইন্দ্রপুত্র নীলাম্বর, দেবরাজ ইন্দ্রপুত্র নীলাম্বর এবং তার স্ত্রী ছায়াকে, এই নীলাম্বর ছিল শিব ভক্ত, এদের মাধ্যমে মর্তে নিজের পুজো প্রচারের জন্য শিবের কাছে প্রার্থনা করলেন। মহাদেবের অভিশাপে ইন্দ্রপুত্র নীলাম্বর এবং তার স্ত্রী ছায়া মর্তে জন্মগ্রহণ করেন ধর্মকেতুর পুত্র কালকেতু এবং তার স্ত্রী ফুল্লরা। অ্যাকচুয়াল কালকেতুর আসল পরিচয় কি? কালকেতুর আসল পরিচয় হচ্ছে দেবরাজ ইন্দ্রপুত্র নীলাম্বর, আর তার স্ত্রী ফুল্লরার আসল পরিচয় কি না, ফুল্লরার আসল পরিচয় হলো দেবরাজ ইন্দ্র পুত্র নীলাম্বরের পত্নী ছায়া। দেবী চণ্ডী নিজের মর্তে নিজের পুজো প্রচারের উদ্দেশ্যে এনাদের দেবরাজ ইন্দ্রপুত্র নীলাম্বরকে মহাদেবের কাছে প্রার্থনা করেন এবং মহাদেব অভিশাপ দিয়ে এদের মর্তে পাঠায়। দেবতাদের মর্ত জীবন মানে অভিশপ্ত জীবন, অভিশাপ দিয়ে মর্তে পাঠায়। তা তিনি মর্তে জন্মগ্রহণ করেন ধর্মকেতুর পুত্র কালকেতু হয়ে। ধর্মকেতু আর তার স্ত্রীর নাম ছিল নিদয়া, নিদয়ের পুত্র জন্মায় কালকেতু। কালকেতু ছিল বেদ, আখেটিক শব্দের অর্থ বলেছে বেদ। এবং কিছুদিনের মধ্যেই কালকেতু পশু শিকারে অত্যন্ত পারদর্শী হয়ে ওঠে, অত্যন্ত পারদর্শী হয়েছে পশু শিকারে।
মানে অপ্রতিরোধ্য, তাকে রোধ করা যাচ্ছে না। এবার সেই অরণ্য অঞ্চলের সমস্ত পশু বন্য জন্তুরা দেবী চণ্ডীর কাছে প্রার্থনা করলো যে কালকেতু যেভাবে আমাদের, আমি তোমাদের আর্কেটিক খণ্ডটা বলছি, যেভাবে আমাদের পশু শিকার করছে একের পর এক, এই বন তো পশু শূন্য হয়ে যাবে। তখন দেবী চণ্ডী একদিন মানে দেবী চণ্ডী পশুদের আশ্বস্ত করলেন যে ঠিক আছে, তোমরা অপেক্ষা করো, আমি দেখছি কি করতে পারি। তা দেবী চণ্ডী একদিন চালাকি করে কি করলেন, বনের সব পশুকে লুকিয়ে রেখে দিলেন এবং নিজে কালকেতু পশু শিকারে যাওয়ার পথে একটা সুবর্ণ গদিকা সেজে রইলেন। সুবর্ণ গদিকা মানে হচ্ছে সোনার পোশাক। সুবর্ণ গদিকা শব্দের অর্থ হলো সোনার পোশাক। তা সেই সুবর্ণ গদিকা এবার কালকেতু সমস্ত দিন বনে বনে পশুর অন্বেষণে ঘুরে ঘুরে কোনো পশু তো পেলেন না। রাগবশত ওই সুবর্ণ গদিকাটাকেই ধনুকের শিলায় বেঁধে বাড়িতে নিয়ে এলেন। যখন কালকেতু বাড়িতে এলেন তখন তার স্ত্রী ফুল্লরা বাড়ি ছিলেন না। সেই আগের দিনের বেঁচে যাওয়া মাংস বেচতে গিয়েছিল। তারা কালকেতু যে শিকার করে আনে সেগুলো ফুল্লরা ঘুরে 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 গ্রামে বিক্রি করে। তা ফুল্লরা বাড়ি ছিল না। কালকেতু সেই সুবর্ণ গদিকাটাকে বাড়িতে রেখে আবার গেলেন পুনরায় পশুর অন্বেষণে, পশুর খোঁজে। অ্যাকচুয়ালি ওই সুবর্ণ গদিকা তো দেবী চণ্ডী, ছলনাময়ী দেবী চণ্ডী। যখন ফুল্লরা বাড়িতে এলো, এসে দেখলো যে বাড়িতে একটা অপরূপ এক রমণী বসে আছে। অপরূপ এক রমণী বসে আছে। তখন ফুল্লরা তাকে সন্দেহ করলো যে হয়তো কোনো আমার সতীন, কালকেতু হয়তো পুনর্বার বিবাহ করেছে। ফুল্লরা তাকে তার 12 মাসের সুখ দুঃখের কাহিনী শুনেছেন। এই নিয়েও চণ্ডীমঙ্গল কাব্যে কাহিনী আছে, কাব্য আছে, তার নাম ফুল্লরার 12 মাস। তার নাম ফুল্লরার 12 মাস, 12 মাসের সুখ দুঃখের কাহিনী। এরপর যখন 12 মাসের সুখ দুঃখের কাহিনী শোনায়, তারপর ওখানেই কালকেতুর আগমন ঘটে এবং কালকেতু অস্ত্রের দ্বারা সেই সুবর্ণ, এই সোনা তোমার সুবর্ণ গদিকা রূপ ধারণকারী দেবী চণ্ডীকে হত্যা করতে যায়। তখন দেবী চণ্ডী নিজের আসল রূপে আসেন এবং কালকেতুকে আশীর্বাদ করেন, 7 ঘড়া স্বর্ণ মুদ্রা দেন এবং বলেন যে তুমি এই বন কেটে গুজরাট নগরী স্থাপন করো এবং গুজরাট নগরী স্থাপন করে তুমি সেখানে একটা চণ্ডীর মন্দির বানাও। কালকেতু দেবী চণ্ডীর আদেশ পাওয়া মাত্রই সেই 7 ঘড়া স্বর্ণ মুদ্রা পেয়ে সেই বন কেটে গুজরাট নগর স্থাপন করলেন এবং দেবী চণ্ডীর একটা মন্দির স্থাপন করলেন গুজরাট নগরীতে। কিন্তু প্রজারা আসছে না, প্রজারা থাকে পার্শ্ববর্তী কলিঙ্গ রাজ্যে থাকে। আমরা বলেছি, আগেই পরিচয় দিয়েছি যে কলিঙ্গ কোন কোন অঞ্চল না, উড়িষ্যার বর্তমান উড়িষ্যার বেশিরভাগ অংশ, অন্ধ্রপ্রদেশের উত্তরাংশ এবং মধ্যপ্রদেশের কিছু অংশ হচ্ছে আমাদের এই কলিঙ্গ দেশ। তখন যেহেতু প্রজারা আসছে না, প্রজারা যদি না আসে তাহলে গুজরাট নগরীতে দেবী চণ্ডীর মন্দিরে দেবী চণ্ডীর পুজো প্রচার পাবে কি করে? আমরা বলেছিলাম যে মধ্যযুগীয় মঙ্গল কাব্যধারার দেবতাদের একটাই উদ্দেশ্য, যে মর্তে নিজেদের পুজো প্রচার করা। আমরা মনসা মঙ্গল কাব্যেও জানি যে কিভাবে দেবী মনসা মর্তে নিজের পুজো প্রচারের জন্যে চন্দ্রধর বণিক চাঁদ সদাগরকে বাধ্য করেছিলেন। আমরা জানি, অবশ্যই জানি আমরা প্রত্যেকে। আমরা ঠিক সেই কথাটাই বলবো। তখন দেবী চণ্ডী চিন্তা করলেন, তখন দেবী চণ্ডী তার সতীন গঙ্গাকে অনুরোধ করলেন যে আপনি একটু প্রবাহিত হন, যাতে প্রজারা একটু ভীত হয়ে কলিঙ্গতে আসতে রাজি হয়। কিন্তু গঙ্গা রাজি হলেন না। দেবী চণ্ডী সতীন গঙ্গা রাজি হলেন এই প্রস্তাবে। তখন দেবী চণ্ডী কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি আনলেন, তাতে ঝড় বৃষ্টিতে বাধ্য হয়ে প্রজারা পার্শ্ববর্তী গুজরাট নগরীতে আসতে বাধ্য হয় এবং গুজরাট নগরীতে এলেই
তারা দেবী চণ্ডীর কাছে আত্মসমর্পণ করবে। কারণ আমরা জানি যে মানুষ যখন ভেসে যায় তখন খড়কুটো ধরে বাঁচতে চায়। তাহলে এমন ঝড় বৃষ্টি আনলেন যে প্রজারা বাধ্য হয়ে আসতে বাধ্য হলো গুজরাট নগরীতে। শুধু তাই নয়, গুজরাট নগরীতে আসার পরেও তারা দেবী চণ্ডীর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য। এবার এই যে তাহলে দেবী চণ্ডীর কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি আনার কারণকে আমরা পেয়ে গেলাম। এবার হচ্ছে আমরা লাইন টু লাইন আমরা পড়বো এবং কোন লাইন থেকে কোন প্রশ্ন আসতে পারে তার একটা আলেখ্য আমরা আলোচনা করব। দেখো, মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, কইল মানে করলো। তাহলে মেঘে করলো অন্ধকার, মেঘে কইল অন্ধকার, কইল মানে করলো। তাহলে মেঘে করিল অন্ধকার, তাহলে কলিঙ্গ দেশকে মেঘ কি করলো না অন্ধকার করলো, মেঘে করলো অন্ধকার। দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার, মানে এতটা অন্ধকার করলো যে কেউ নিজের অঙ্গ দেখতে পাচ্ছে না, এতটা অন্ধকার করলো যে কেউ নিজের অঙ্গ দেখতে পাচ্ছে না। তাহলে বুঝতে পারলে, তাহলে মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার, এতটাই অন্ধকার করেছে যে কেউ নিজের অঙ্গ দেখতে পাচ্ছে না। ঈশানে উড়িল মেঘ, ঈশান কোণ মানে পাশে লিখতে হবে উত্তর পূর্ব কোণ। ঈশান কোণে উড়িল মেঘ সঘন চিকুর, এখানে চিকুর মানে অ্যাকচুয়াল চিকুর কথার অর্থ চুল, কিন্তু এখানে তোমাকে পড়তে হবে বিদ্যুৎ। দেখো অনেক স্কুল তোমাকে চুল শব্দটা দিয়ে ব্যাখ্যা করবে, অনেক স্কুল বলবে বিদ্যুৎ, কিন্তু তোমাকে বিদ্যুৎই পড়তে হবে। কবি যে অর্থে বলেছেন সেটা বিদ্যুৎ। ঈশানে উড়িল মেঘ সঘন চিকুর, কিন্তু অ্যাকচুয়াল চিকুর শব্দ অর্থ চুল। তাহলে ঘন মেঘের দাপটে ঈশান কোণে যে ঘন মেঘ গেছে তার দাপটে কি হচ্ছে না বিদ্যুৎ চমকাচ্ছে। আমরা জানি ঘন মেঘ করলে বিদ্যুৎ চমকায়, তাই তো? এখানে এইভাবেই তোমায় পড়তে হবে। ঈশানে উড়িল মেঘ সঘন চিকুর, ঈশান কোণে ঘন মেঘ উড়ে গেছে, যা কি করেছে না ঘন ঘন চিকুর মানে বিদ্যুৎ পড়ছে বা বাজ পড়ছে, এখানে বিদ্যুৎ পড়বে, বিদ্যুতের ঝলক তৈরি হয়েছে। বুঝতে পারলে লাইনটা? আমি আবার রিপিট করছি। ঈশান কোণ মানে উত্তর পূর্ব কোণ, সেদিকে মেঘ উড়ে গিয়েছে, কলিঙ্গ দেশের উত্তর পূর্ব কোণে মেঘ উড়ে গিয়েছে, আর সেই মেঘের দাপট কি করছে না সেই মেঘের দাপটে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। কিন্তু অ্যাকচুয়াল চিকুর শব্দের অর্থ চুল, কিন্তু এই কবিতায় বিদ্যুৎ। উত্তর পবনে, উত্তর পবন, পবন মানে বাতাস, মেঘ ডাকে দূর দূর, যে উত্তর দিকে মেঘের দাপটে কি হচ্ছে না মেঘের দাপটে না বাতাসের দাপটে, পবনই বাতাসের দাপটে মেঘ দূর দূর করে ডাকছে। তাহলে উত্তর পবনে মেঘ ডাকছে দূর দূর করে, এখানে পবন মানে কি বাতাস। নিমিষেকে জোরে, নিমিষেকে মানে পাশে লেখো মুহূর্তের মধ্যে, নিমিষেকে শব্দের অর্থ মুহূর্তের মধ্যে। কেন আমরা দেখি ধরো এই চৈত্র বৈশাখ মাসে যে কাল বৈশাখ হঠাৎ করে দেখবে আকাশ পরিষ্কার, আবার দেখবো হঠাৎ করে কি হলো না হঠাৎ করে মেঘ কালো করেছে, হঠাৎ করে মেঘ কালো করেছে। তাই বলছে নিমিষেকে জোরে মেঘ, নিমিষেকে মানে কথার অর্থ হচ্ছে মুহূর্তের মধ্যে, নিমিষেকে জোরে মেঘ, জোরে মানে হচ্ছে জোরে মানে ঘিরে যায়, ছেয়ে যায়, তুমি ছেয়ে যায় কথাটা ব্যবহার করবে, মানে মুহূর্তের মধ্যে মেঘে ছেয়ে যায়। গগন মণ্ডল মানে সমগ্র আকাশ, পাশে নোট করতে পারবে, কারণ পেন্সিল দিয়ে যদি তুমি নোট করো তোমাকে পরে কি করতে হবে না, না পরে তোমায় আর কোনো কিছু হেল্প লাগবে না, তুমি টেক্সট বইটা খুললে একবার এটা করতে পারবে। বলছে নিমিষেকে জোরে মেঘ গগন মণ্ডল, সমগ্র আকাশ মেঘে ছেয়ে যায়। গগন মণ্ডল মানে সমগ্র আকাশ, আর নিমিষেকে মানে মুহূর্তের মধ্যে। চারি মেঘে বরিশে, চারি মেঘের কথার অর্থ অ্যাকচুয়াল চারদিকের মেঘ, চারি মেঘ কথার অর্থ চারদিকের মেঘ, কিন্তু এই চারদিকের মেঘের নাম আছে, একটা নাম সংবর্ত, একটা নাম আবর্ত, একটা নাম দ্রোণ, একটা নাম পুষ্কর। আমি আবার বলছি, সংবর্ত, আবর্ত, দ্রোণ আর পুষ্কর। সংবর্ত, আবর্ত, দ্রোণ আর পুষ্কর, এই চারটিকে মেঘকে বলে চারি মেঘ, কিন্তু এক কথায় চারিদিকের মেঘ। মেঘেদের নাম কি না সংবর্ত, আবর্ত, দ্রোণ আর পুষ্কর। তা বলছে চারি মেঘে বরিশে, বরিশে মানে যেন বর্ষণ হচ্ছে, বর্ষিত হচ্ছে, মুষলধারে জল, প্রচণ্ড জল বর্ষিত হচ্ছে চারি মেঘে, চারদিকের মেঘে
প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, বর্ষিত হচ্ছে। কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ, সেই মেঘ উড়ে চলে গেল কোথায়? না সেই মেঘ উড়ে গেল কলিঙ্গ দেশে, এবং উচ্চনাদে মেঘ ডাকছে। কলিঙ্গে উড়িয় মেঘ, উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ, উচ্চনাদে মেঘ ডাকছে কলিঙ্গ দেশে। প্রলয় গনিয়া, প্রলয় মানে ধ্বংসের, গনিয়া মানে আশঙ্কায়, কোনো ধ্বংসের আশঙ্কা। এই যে মেঘ ডাকছে, এই তোমার যে লাইনটা বললাম যে উচ্চনাদে মেঘ ডাকছে, তাহলে প্রজারা কি পাচ্ছে? না প্রজারা ভয় পাচ্ছে, ধ্বংসের একটা আশঙ্কা সৃষ্টি হয়েছে প্রজাদের মনের মধ্যে। না প্রলয় গনিয়া মানে ধ্বংসের আশঙ্কায় প্রজারা ভাবয় বিষাদ, মানে ধ্বংসের আশঙ্কায় বা ধ্বংসের কথা ভেবে প্রজারা বিষাদগ্রস্ত হয়, দুঃখিত হয় অন্তরে। আসন্ন ধ্বংসের আশঙ্কায়, যে এত মেঘ করেছে, এত ঝড় বৃষ্টি হচ্ছে, এত বজ্রপাত হচ্ছে, এ তো কোনো ধ্বংসের একটা ইঙ্গিত বাহক। সেই ইঙ্গিতে, ধ্বংসের ইঙ্গিত পেয়ে প্রজারা ভেবে অন্তরে কষ্ট পাচ্ছে, বিষাদগ্রস্ত হচ্ছে, দুঃখিত হচ্ছে। বিষাদ মানে দুঃখ পাওয়া। হুর হুর দূর দূর বহে ঘন ঝড়, বলছে হুর হুর দূর দূর বহে ঘন ঝড়। তাহলে ঝড়ের শব্দকে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে? না হুর হুর দূর দূর, আর ব্যাস বহে, বহে মানে বয়ে চলে, ঘন ঝড়। তাহলে ঝড়ের শব্দকে কি কি শব্দে ব্যাখ্যা করা, যেটা কোশ্চেন আসতে পারে? হুর হুর দূর দূর, বিপাকে ভবন ছাড়ি, বিপাকে মানে বিপদে পড়ে, কোনো উপায় না পেয়ে, বিপাকে মানে উপায় না পেয়ে, এই বিপদে কোনো উপায় না পেয়ে ভবন ছাড়ি, বাড়ি ত্যাগ করি, প্রজা দিল রর। প্রজারা কি? রর, রর মানে লেখো দৌড় বা ছুট। রর শব্দের অর্থ কি? না দৌড় বা ছুট। যে প্রজারা কি করলো? না একে বলে যে ঊর্ধ্বশ্বাসে দৌড়, তাকেই বলে কিন্তু রর। ঊর্ধ্বশ্বাসে দৌড়কে বলে রর। তাই বলছে বিপাকে, কোনো বিপাকে পড়ে, বিপদে পড়ে বা উপায়ান্তর না দেখে প্রজা দিল রর। প্রজারা কি করলো? না প্রজারা দৌড় দিল বা ছুট দিল। রর শব্দটা তোমরা অবশ্যই ররটা পড়বে। ধুলে আচ্ছাদিত, পরের লাইন ধুলে, ধুলে মানে ধূলিকণায়। আচ্ছাদিত শব্দের অর্থ কি স্যার? না আচ্ছাদিত শব্দের অর্থ ঢেকে গেল। ধুলে মানে ধূলিকণায় ঢেকে গেল। যে ছিল হরিত, হরিত মানে হচ্ছে সবুজ, মানে সে গাছপালা বলো বা ক্ষেত বলো, হরিত মানে সবুজ। যা ছিল সবুজ, প্রকৃতির যত সবুজ সবটা ধুলে ঢেকে গেল, ধূলিকণায় ঢেকে গেল। কেন? নয় কলিঙ্গ দেশে ঝড়, এতটা ঝড়ের দাপট যে ধুলে আচ্ছাদিত যে ছিল হরিত, যা ছিল সবুজ তা সবটাই ধুলোয় ঢেকে গেল। উল্টিয়া পড়ে শস্য, আর এই ঝড়ের দাপটে শস্য উল্টে যাচ্ছে। আমরা দেখি না যে ধরো ধান হয়েছে জমিতে, হঠাৎ করে কি হলো? না হঠাৎ করে ধান হওয়ার পরেও আমরা কি দেখি? না ঝড় বৃষ্টি হয়েছে, দেখবে ধানগুলো জমিতে শুয়ে পড়ে। উল্টিয়া পড়ে শস্য, প্রজা চমকিত, প্রজারা চমকে যাচ্ছে। শস্যকে ওই অবস্থায় দেখে প্রজারা চমকে যাচ্ছে। উল্টিয়া পড়ে শস্য, প্রজা চমকিত। নেক্সট, চারি মেঘে জল দেয়, খুব ভালো করে লিখতে হবে পেন্সিল দিয়ে। চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ। এই চারি মেঘে মানে বলেছি আমি চারদিকের মেঘ। কি কি? না স্যার সংবর্ত, আবর্ত, দ্রোণ আর পুষ্কর। এই চারি মেঘে জল দেয়। চারি মেঘে যে জল দিচ্ছে মনে হচ্ছে যেন অষ্ট গজরাজ, যে আটটা শ্রেষ্ঠ হাতি যেন তাদের সুর দিয়ে জলবর্ষণ করছে। অষ্টগজরাজ হচ্ছে আটটা শ্রেষ্ঠ হাতি, যারা দিকমণ্ডলকে ধরে রেখেছে। পুরাণ অনুযায়ী বলা হয় যে এই আটটা হাতি নাকি দিকমণ্ডলকে ধরে রেখেছে। তাই অষ্টগজরাজ যেন তাদের সুর দিয়ে জল বর্ষণ করছে। তাই বলছে চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ। অষ্টগজরাজ কি? লেখো অষ্টগজরাজ পাশে লেখো। লেখো, এক হচ্ছে বামন, বয়কার মন বামন, একটা নাম হচ্ছে কুমুদ। বামন, কুমুদ, পুণ্ডরিক, ঐরাবত। আমি আবার বলছি, বামন, কুমুদ, পুণ্ডরিক, ঐরাবত, পুষ্পদণ্ড। বামন, কুমুদ লিখেছ? অষ্টগজরাজের নাম লিখেছ? বামন, কুমুদ, পুণ্ডরিক, ঐরাবত,
ক্লিয়ার? এই যে এগের পাশেটা লেখো, এই যে লেখা আছে না যে চারি মেঘে জল দেয় অষ্টগজরা, এই অষ্টগজরা এই পাশে পেন্সিল দিয়ে নোট করো অবশ্যই। বামন, কুমুদ, পুণ্ডরীক, ঐরাবত, লিখেছো? অঞ্জন, পুষ্পদণ্ড, সার্বভৌম আর সুপ্রতীক। ক্লিয়ার? এই অষ্টগজরাজের নাম অবশ্যই তোমাকে লিখতে হবে, যে লাইনটা বলছিলাম যে চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ, সঘনে চিকুর পড়ে। সঘনে মানে ঘন ঘন, চিকুর, চিকুর মানে বিদ্যুৎ। আমরা আগেও বলেছিলাম যে চিকুর শব্দ অর্থ চুল, কিন্তু এই কবিতায় কি বিদ্যুৎ। ঘন ঘন চিকুর পড়ে, খুব ইম্পর্টেন্ট লাইন এটা। লেখা আছে দেখো, ব্যাং তর্কা বাজ। ব্যাং মানে কি স্যার? ব্যাং মানে ব্যাং। তর্কা বাজ, তর্কা কি? তর্কা কথার অর্থ হচ্ছে তরাক তরাক করে লাফিয়ে চলা, মানে ঘন ঘন বাজ পড়ছে। আর ব্যাঙও দেখবে তরাক 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 করে লাফিয়ে চলে। এটা একটা উপমা, এক্সাম্পল, যে ঘন ঘন বিদ্যুৎ পড়ার সাথে ব্যাঙের তরাক তরাক করে লাফিয়ে চলা একটা সিমিলার খুঁজে পেয়েছেন কবি, একটা মিল খুঁজে পেয়েছেন। সঘন চিকুর পরে ব্যাঙ তর্কা বাজ, যে ব্যাঙের তরাক তরাক করে লাফিয়ে চলার একটা তুলনা কবি করেছে। খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তাহলে তর্কা মানে কি না স্যার? তর্কা মানে হচ্ছে তরাক তরাক করে লাফিয়ে চলা। ক্লিয়ার? এই জায়গাটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। তরাক তরাক করে লাফিয়ে চলা। আবার বলছি, সঘন চিকুর পরে ব্যাঙ তর্কা বাজ। ক্লিয়ার? সঘনে চিকুর পরে ব্যাঙ তর্কা বাজ। ক্লিয়ার? যে ব্যাঙের লাফিয়ে চলার সঙ্গে একটা তুলনা করেছেন। ওকে, উপমা, এটা উপমা। ঠিক আছে, নেক্সট বলছে ব্যাঙ তর্কা বাজ। এবার বলেছে দেখো, সঘনে চিকুর পরে ব্যাঙ তর্কা বাজ। করিকর সমান, আমরা বললাম না করিকর, করিকর, করিকর মানে হচ্ছে হাতির সুর। করিকর মানে হাতির সুর। করিকর সমান, আমরা বলেছিলাম না যে অষ্ট গজরাজ যেন তাদের সুরের মাধ্যমে জল দিচ্ছে। বলছে করিকর সমান মানে এক একটা বৃষ্টির ধারা যেন করিকর সমান। করিকর সমান বরিশে, বরিশে মানে বর্ষণ হচ্ছে জলধারা। জলধারা পড়ছে কার মতো না স্যার? করিকর সমান মানে হাতির সুরের সমান, সমান মানে অনেকটা বড়, লেন্দি। করিকর সমান বরিশে মানে বর্ষিত হচ্ছে জলধারা। জলে মহি একাকার, মহি মানে বিশ্ব, পাশে লিখে আন্ডারলাইন করে, বিশ্ব, পৃথিবী। জলে পৃথিবী একাকার। একাকার মানে কি? জলে পৃথিবী ডুবে গেছে, পথ হইল হারা, পথ হারিয়ে গেছে। তাহলে জলে মহি একাকার, পথ হইল হারা। জলে পৃথিবী ডুবে গেছে এবং পথও হারিয়ে গেছে, মহি একাকার হয়ে গেছে। মহি মানে পৃথিবী বা বিশ্ব। নেক্সট, ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন। বলছে ঘন ঘন আমি শুনতে পাই চারটি মেঘের গর্জন। চারটি মেঘের নাম আমরা আগেও বলেছিলাম, সংবর্ত, আবর্ত, দ্রোণ আর পুষ্কর। তাহলে ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন। আর এই ঘন ঘন শোনার ফলে কি হচ্ছে, হচ্ছে দেখো, কারো কথা শুনিতে না পায় কোনো জন। কেউ কারোর কথা শুনতে পাচ্ছে না। এত বিদ্যুৎ চমকালে, এত মেঘ ডাকলে কে কার কথা শুনতে পাবে? পাবেই না। তাই বলেছে কারো কথা, কি বললাম লাইনটা, যে কারো কথা শুনিতে না পায় কোনো জন। কেউ কারোর কথা কি না স্যার? কেউ কারোর কথা শুনতে পাচ্ছে না, কেউ কারোর কথা শুনতে পাচ্ছে না। নেক্সট, পরিচ্ছিন্ন নাহি। পরিচ্ছিন্ন শব্দের অর্থ বিচ্ছিন্ন। খুব ইম্পর্টেন্ট, লাইনটা আন্ডারলাইন করবে। পরিচ্ছিন্ন শব্দের অর্থ বিচ্ছিন্ন। অষ্টগজরাজ আন্ডারলাইন করবে, চারি মেঘ আন্ডারলাইন করবে। খুব ইম্পর্টেন্ট জায়গাগুলো, যে পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী। পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী। যে দিন বলো, দিবস মানে জানি, সন্ধ্যা মানে জানো, আর রজনী মানে হচ্ছে রাত। দিবস, সন্ধ্যা, রজনী। দিন, সন্ধ্যা, রাত। পরিচ্ছিন্ন মানে বিচ্ছিন্ন করা যাচ্ছে না। এতটাই ঘন কালো অন্ধকারে কলিঙ্গ দেশের আকাশ ঢেকে আছে যে বিচ্ছিন্ন করা যাচ্ছে না, যে কোনটা দিন, কোনটা সকাল, কোনটা সন্ধে, কোনটা রাত। বিচ্ছিন্ন করা যাচ্ছে না, আলাদা করা যাচ্ছে না। বিচ্ছিন্ন মানে কি? পৃথক করা, আলাদা করা যাচ্ছে না। কারণ সবসময় একটাই, ঘন কালো মেঘে কলিঙ্গ দেশের আকাশ থেকে বিচ্ছিন্ন করা যাচ্ছে। নেক্সট, কারো কথা শুনিতে না পায় কোনো জন। না, এটা তো হয়ে গেছে। বলছে পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী। রজনী মানে রাত বলেছি। কলিঙ্গ সমরে, সমরে শব্দের অর্থ স্মরণ করে। লাইনটা ইম্পর্টেন্ট, সমরে আন্ডারলাইন করবে এবং অবশ্যই পাশে লিখে দেবে সমরে মানে স্মরণ করে। কলিঙ্গ সমরে সকল লোক যে জৈমিনী। কলিঙ্গ সমরে মানে কলিঙ্গবাসী স্মরণ করে সকল লোক। কলিঙ্গ মানে কলিঙ্গ দেশের স্মরণ করে সকল লোক যে জৈমিনী। জৈমিনী হচ্ছে প্রাচীন বাকসিদ্ধ ঋষি।
প্রাচীন বাকসিদ্ধ ঋষি। বাকসিদ্ধ মানে সেই যার কথার অত্যন্ত কি বলবো দাম আছে আজকালকার দিনে, যেমন ঠিক না, তখন যা বলতো তাই বলতো। তাই ঋষি জৈমিনী ইনি একটা গ্রন্থ লিখেছিলেন, গ্রন্থের নাম ছিল মীমাংসা দর্শন। এই মীমাংসা দর্শন মানব জীবনের চলার পথ বলে দেয়। মীমাংসা দর্শন গ্রন্থের রচয়িতা ঋষি জৈমিনী। ইনি আবার বজ্র বিদারণ মুনি। তাই বজ্র বিদারণ মুনি ঋষি জৈমিনীর নাম করলে কি হয় না, ঋষি জৈমিনীর নাম করলে কি হয় না, এই বজ্রপাত থেমে যায়, এটা কথিত আছে। বাকসিদ্ধ ঋষি আবার এই জৈমিনী মহাভারত লিখেছিলেন, তার নাম জৈমিনী মহাভারত। তাহলে আমরা বলবো কি না, প্রাচীন বাকসিদ্ধ ঋষি, মীমাংসা দর্শন গ্রন্থের রচয়িতা এবং বজ্র বিদারণকারী মুনি। তাহলে কলিঙ্গ সমরে মানে সমরে শব্দের অর্থ স্মরণ করে, সকল লোক যে জৈমিনী, সকল লোক কাকে স্মরণ করেছে না, ঋষি জৈমিনীকে স্মরণ করেছে। সকল লোক ঋষি জৈমিনীকে স্মরণ করেছে। নেক্সট, খুব ইম্পর্টেন্ট, হুর হুর দূর দূর শনি ঝনঝন। আবার ঝড়ের শব্দ, হুর হুর দূর দূর শন শন, এই শব্দ শুনতে পাচ্ছি। শনি ঝনঝন, না পায় দেখিতে কেউ রবির কিরণ। কি করে দেখতে পাবে রবির কিরণ? রবি মানে সূর্য। কলিঙ্গ দেশের আকাশ যেভাবে ঘন কালো মেঘে ঢেকে আছে, যে কোনটা দিন কোনটা সন্ধ্যা কোনটা রাত তো বিচ্ছিন্ন করতে পারছি না। তাহলে আমরা কি করে দেখতে পাবো রবির কিরণ? না পায় দেখিতে কেউ রবির কিরণ, সূর্যের কিরণ দেখতে পাচ্ছে না। গর্তচারী ভুজঙ্গ, ভুজঙ্গ মানে সাপ, মনে রাখবে ভুজঙ্গ মানে সাপ। ভাসিয়া বুলে জলে, বুলে মানে ভাসিয়া, বুলে জলে, বুলে মানে ভেসে বেড়ায়, কত বেড়ায়। ভাসিয়া মানে ভেসে, বুলে মানে বেড়ায়, তাহলে ভেসে বেড়ায় মনে রাখবে। বুলে শব্দের অর্থ কিন্তু বেড়ায়, মনে রাখবে। যদি অপশান থেকে ভেসে বেড়ায় তাও রাইট, যেহেতু ভাসিয়া শব্দটা আগে দিয়ে দিয়েছে তাই বুলে মানে বেড়ায়, ভেসে থাকে না, ভেসে বেড়াই লিখতে হবে তোমাকে। খুব ইম্পর্টেন্ট বুলে শব্দের অর্থ। তাহলে গর্তচারী ভূসঙ্গ ভুজঙ্গ, ভাসিয়া বুলে জলে, ভুজঙ্গ মানে কি বাবা? সাপ। নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে। তাহলে কলিঙ্গ দেশে, কলিঙ্গ মণ্ডলে কোনটা জল কোনটা স্থল আর বোঝা যাচ্ছে না। নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে, কলিঙ্গ দেশে কোনটা জল কোনটা স্থল সেটার আর কোনো অস্তিত্ব নেই, বোঝা যাচ্ছে না। নিরবধি, নিরবধি মানে কন্টিনিউ, ইংরেজিতে বলে কন্টিনিউ, অনবরত বলতে পারো। নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর, 7 দিন ধরে। তাহলে কদিন বৃষ্টি চলছে কলিঙ্গ দেশে? স্যার কলিঙ্গ দেশে 7 দিন বৃষ্টি চলছে স্যার। নিরবধি 7 দিন, 7 দিন বৃষ্টি চলছে স্যার। হচ্ছে নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর, 7 দিন ধরে কলিঙ্গ দেশে বৃষ্টি চলছে। নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর। আছুক শস্যের কার্য, আছুক মানে থাকা, আছুক মানে থাকা, আছুক শস্যের কার্য। তাহলে আছুক মানে থাকা, মানে বাড়িতে থাকা শস্য প্লাস শস্যের কাজ। শস্যের কাজ তো বন্ধ মাঠে, আর আছুক মানে থাকা, শস্যের কার্য। হেজা গেল ঘর, হেজা মানে পচন। তাহলে বাড়িতে মজুদ শস্য হেজে গেল মানে পচন ধরল, মনে রাখবে পচন ধরল। তাহলে হেজা গেল ঘর মানে পচন ধরা, আর আছুক মানে থাকা, থাকা শস্যে কি করলো? পচন ধরলো বাড়িতে। আর শস্যের কাজ মানে শস্যের কাজও বন্ধ ছিল মাঠে। কে যাবে ঝড় বৃষ্টিতে মাঠে কাজ করতে, খেতে কামারে কাজ করতে? কেউ যাবে না। তাই আছুক শস্যের কাজও হেজা গেল ঘর, বুঝতে পারছো? নেক্সট, মেঝাতে, মেঝাতে পরয়শীল, মেঝাতে মানে মেঝেতে, পরয়শীল মানে শিল পড়লো। বিদারিয়া চাল, বিদারিয়া মানে ভেদ করে, মনে রাখবে বিদারিয়া মানে ভেদ করে। মেঝেতে শিল পড়েছে চাল ভেদ করে। মেঝেতে পরয়শীল বিদারিয়া চাল, বিদারিয়া মানে ভেদ করে। ভাদ্রপদ মাসে যেন, তার সঙ্গে কম্পেয়ার করেছে আবার, ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল। যেন মনে হচ্ছে যে ভাদ্র মাসে কি পড়ছে না স্যার, ভাদ্র মাসে তাল পড়ছে, ভাদ্র মাসে তাল পড়ছে। মেঝেতে পরয়শীল বিদারিয়া চাল, ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল, যেন তাল পড়ছে ভাদ্র মাসে। নেক্সট, খুব ইম্পর্টেন্ট। তাহলে মেঝেতে শিল পড়ার সময় কার তুলনা করা হয়েছে না স্যার, ভাদ্র মাসে শিল পড়ার তুলনা করা হয়েছে। নেক্সট, চণ্ডীর আদেশ পান বীর হনুমান। বীর হনুমানের চল শক্তির প্রতীক তোমরা জানো। অঞ্জনা নামক বানরীর গর্ভজাত,
পবনপুত্র হনুমান। অঞ্জনা নামক বানরীর গর্ভজাত পবনপুত্র হনুমান। তাহলে দেবীচণ্ডীর আদেশ কে পেলেন? না বীর হনুমান, শক্তির প্রতীক। কি আদেশ পেয়েছিলেন? মঠ অট্টালিকা, মঠ মানে মন্দির, অট্টালিকা ভাঙি করো খান খান, সমস্ত ভেঙে খান খান করে দাও, চূর্ণ বিচূর্ণ করে দাও, কলিঙ্গ তো সেসব। কারণ মঠ আর অট্টালিকা ভাঙলেই তারা নিরাশ্রয় হয়ে বাধ্য হয়ে কলিঙ্গ তোমার গুজরাট নগরীতে আসতে বাধ্য হয়। চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল, চারদিকে যে ঢেউ বইছে দেখে মনে হচ্ছে বিশাল বিশাল পর্বতের মতো ঢেউ, সেই সুনামির মতো। সুনামি যখন এসেছিল একটা বিরাট ঢেউ, পর্বতের মতো উঁচু, 80 ফুট, 100 ফুট, 150 ফুট, ওরমটাই 200 ফুট। তারপর যে চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল, চারিদিকে পর্বতের মতো বিশাল ঢেউ বইছে। উঠে পড়ে ঘরগুলো করে দলমল। তাহলে ঘরগুলো তো মাটির ঘর, মাটির ঘর দলমল করছে, নড়বড় অবস্থা, যখন তখন ভেঙে পড়তে পারে। উঠে পড়ে ঘরগুলো করে দলমল, সেই বাঁশ আর মাটির তৈরি ঘরগুলো দলমল করছে, যখন তখন তারা ভেঙে পড়তে পারে। চণ্ডীর আদেশে ধায়। কে ধায়? এখানে দুটো জিনিস মনে রাখবে। একটা হচ্ছে চণ্ডীর আদেশ পান, কে পান? তাহলে হবে বীর হনুমান। আর চণ্ডীর আদেশ ধায়, ধায় মানে বয়ে চলে, কে? না নদ নদীগণ। তাহলে কে ধায়? নদ নদীগণ। কে পায়? বীর হনুমান। এরকম টাইপের কোশ্চেন কনফিউজ করার জন্য দিতে পারে স্কুলগুলোতে। চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ। এবং অম্বিকা মঙ্গল গান, মানে অম্বিকা মঙ্গল আমরা বলেছিলাম মূল কাব্যের নাম, চণ্ডী মঙ্গল, অভয়া মঙ্গল, অম্বিকা মঙ্গল। অম্বিকা মঙ্গল গান রচনা করেন কে? শ্রী কবি কঙ্কন। আমরা বলেছিলাম কবি কঙ্কন কার নাম? না মুকুন্দ চক্রবর্তীর উপাধি ছিল কবি কঙ্কন। তাহলে এই সিচুয়েশনে, এই পরিবেশে বা এই পরিবেশকে কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী রচনা করলেন। তাই অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন। আর এই যে কবিতার শেষে, এই যে কবিতার শেষে যে নিজের নাম ব্যবহার আছে না, অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন, তুমি মধ্যযুগীয় রীতি এটা। কবিতার শেষে নিজের নাম ব্যবহার তোমরা নোট করবে নিচে অবশ্যই, যে কবি কঙ্কনের নিচে যে কবিতার শেষে নিজের নাম ব্যবহার একটি মধ্যযুগীয় রীতি, একে বলে ভণিতা। একে বলে ভণিতা। মধ্যযুগীয় বেশিরভাগ কবির ক্ষেত্রেই তুমি এরকম ভণিতা ব্যবহার পাবে, অবশ্যই পাবে। যে কবিতার শেষে কবির নাম ব্যবহার, মধ্যযুগীয় রীতি, একে বলে ভণিতা। ক্লিয়ার? আচ্ছা, এই যে অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন, তাহলে এই সিচুয়েশনে কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী তার অম্বিকা মঙ্গল কাব্যটি রচনা করেন। কে কবি কঙ্কন? না, কবি কঙ্কন ছিলেন, কবি কঙ্কন তোমার মুকুন্দ চক্রবর্তীর জন্মস্থান হচ্ছে বর্ধমান জেলার দামুন্না গ্রাম। বর্ধমান জেলার দামুন্না গ্রাম। ডিহিদার মামুদ শরীফের অত্যাচারে সপরিবার মুকুন্দরাম তার বাড়ি ত্যাগ করেন, দিয়ে বাঁকুড়ার রাজা বাঁকুড়া রায়ের আশ্রয়ে যান এবং বাঁকুড়া রায়ের পুত্র, তার নাম হচ্ছে রঘুনাথ রায়। রঘুনাথ রায়ের গৃহশিক্ষক নিযুক্ত হয়েছিলেন এই মুকুন্দ চক্রবর্তী। কথিত আছে এই রঘুনাথ রায়ের জমিদারিতে তারই অনুরোধে মুকুন্দরাম তার এই অভয়া মঙ্গল কাব্যটি বা চণ্ডী মঙ্গল কাব্যটি বা অম্বিকা মঙ্গল কাব্যটি সমাপ্ত করেন। অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন। তার কোশ্চেন তুমি দিতে পারে অম্বিকা মঙ্গল ও শ্রী কবি কঙ্কনের পরিচয় দাও। তুমি অম্বিকা মঙ্গল জানো কোন কাব্য, অপর নাম কি? আর শ্রী কবি কঙ্কনকেও তুমি জানো কি কাব্য, তার পরিচয় কি? আর এই কবিতার শেষে নিজের নাম ব্যবহার একটি মধ্যযুগীয় রীতি, একে বলে ভণিতা। 1 নম্বর কোশ্চেন তো এখান থেকে আসবেই, এমসিকিউ, এসিকিউ থাকবে। অষ্টগজরাজের নাম চাইবে, তোমার চারি মেঘের নাম চাইবে। আর যদি 60টি শব্দ বলো, 60টি শব্দে অম্বিকা মঙ্গল কবি কঙ্কনের পরিচয় দাও। আর যদি 150 বলো, 150তে অবশ্যই যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় প্রাকৃতিক দুর্যোগের যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো, বা প্রাকৃতিক দুর্যোগের চিত্র এবং কলিঙ্গবাসীর দুরবস্থার পরিচয় দাও। এই হচ্ছে 150 কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, একটু ভালো করে টেক্সট বইটা নিয়ে ভিডিওটাকে ভালো করে শোনো, আশা করি ভালো লাগবে। আশা করি তোমরা তোমাদের প্রশ্নের উত্তর সমস্যা হবে। তাও যদি কোনো এই কবিতা নিয়ে প্রশ্ন থাকে তুমি অবশ্যই মেসেজ করবে, ইউটিউবে মেসেজ করবে, আমি অবশ্যই রিপ্লাই দেবো। ফলো করতে থাকো তোমরা আমার চ্যানেলকে।
সাফল্য বাংলা, বাংলা ভাষাকে ভালোবেসে বাংলাকে ভালোবেসে। শুভরাত্রি।